তরুণদের নেতৃত্ব, তার মানে ওনাদের দলে তরুণ ছাড়া কেউ নেতৃত্বে জায়গা পাবে না। তাহলে এই দল যখন নির্বাচিত হবে, সংসদে যাবে, সরকারে যাবে, তরুণরা সব কিছু করবে। তো শুধু তরুণদের দিয়ে রাষ্ট্র পরিচালনা, ছাত্রদের দিয়ে রাষ্ট্র পরিচালনা কতটা বাস্তবসম্মত? সেখানে যারা অভিজ্ঞ, অনেক বছরের রাজনীতির অভিজ্ঞতা আছে, সেটা বয়সের কারণে হোক, রাজনীতির কারণে হোক, সমাজ আর্থসামাজিক বাস্তবতার কারণে হোক, সেই যে আপনার উইজডম, সেটা তারা কাজে লাগাতে চান না বা পিছনে রাখতে চান কিনা আমি জানি না। এখন ওনারা যে নতুন দল গঠন করবেন, সেখানে হয়তো কখনো রাজনীতি করেন না এরকম লোকজনও আসবে, আবার এটাও উনি স্বীকার করেছেন অন্যান্য দল থেকেও আসতে পারে। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বাম দল বা আরও ইসলামী দল যা কিছু আছে, ওইসব দল থেকে যদি আপনি লোকজন নেন, তাহলে তো ওইরকম লোকজন কি আপনি নিচ্ছেন? তার মানে বহুবিধ লোকজনকে নিয়ে আপনি একটা দল গঠন করছেন। ফলে আপনার যে নতুন রাজনীতি, এখন ধরেন কেন ওনারা নতুন রাজনীতির কথা বলছেন? কারণ পুরনো রাজনীতির সমস্যা। পুরনো রাজনীতি কী সমস্যা? পুরনো রাজনীতি হচ্ছে দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, তারা দখলবাজ, তারা ক্ষমতা পাইলে অপব্যবহার করে, তারা জনস্বার্থ দেখে না, নিজেদের স্বার্থ দেখে, রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখে, আরও বহুবিধ অপকর্ম তারা করে। ওনারা এই কাজগুলো করবেন না, সেই প্রতিশ্রুতি ওনারা দেবেন কিনা দল ঘোষণার সময়, এক। আর দুই হচ্ছে, ওনারা এখনও দল ঘোষণা করেন নাই, কিন্তু ওনাদের তৎপরতা, ওনাদের কথাবার্তা, ওনাদের নানান কর্মকাণ্ড তো আমরা বিভিন্নভাবে দেখছি। সেখানে কি এই ঘটনাগুলোর প্রতিফলন আমরা দেখছি না কারো না কারো মধ্যে, কোনো না কোনো ঘটনার ক্ষেত্রে? সেক্ষেত্রে আপনার উপরে লোকজন এই আস্থা বিশ্বাস কিভাবে রাখবে যে আপনারা প্রচলিত রাজনীতির যত দোষ ত্রুটি আছে সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন? এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দলের প্রতি মানুষ আকৃষ্ট তখনই হবে, সেটা হচ্ছে যে মৌলিক বিষয়, রাষ্ট্রের, সমাজের, দেশের, জনগণের আপনার অবস্থান কি, আপনার রাষ্ট্র কাঠামো, আপনার সরকার কাঠামো, আপনার সংবিধান নিয়ে কিছুটা উনি বলেছেন, আপনি কোনটাকে জাতীয় সমস্যা মনে করেন, সেই সমাধান কিভাবে আপনি করবেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী, শিশু, গণমাধ্যম, পররাষ্ট্রনীতি, এসব ব্যাপারে আপনার কী অবস্থান থাকবে? আশা করি দল ঘোষণার সময় তারা সেই বিষয়গুলো বলবেন। সেগুলো প্রচলিত রাজনীতির চেয়ে কতটা আলাদা এবং গ্রহণযোগ্য এবং দেশের জন্য উপকারী সেটা আমরা দেখব। সবচেয়ে বড় কথা, আবার বলছি, সবচেয়ে বড় কথা, এই যে নতুন রাজনৈতিক শক্তি, তাদের অবস্থানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জন্মের ক্ষেত্রে কি হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭১-এর আগে এবং পরে, বাংলাদেশের যত জাতীয় নেতৃবৃন্দ জীবিত এবং মৃত, তাদের ব্যাপারে, তাদের বিভিন্ন সময়ের বিভিন্ন ব্যক্তির, উনি বলবেন এগুলো বিচ্ছিন্ন বা ব্যক্তির, কিন্তু ওই ব্যক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। ওই ফেসগুলোকে দেখেই কিন্তু মানুষ নতুন রাজনীতির কথা ভাবছে, তাদের মাধ্যমে নতুন রাজনীতির চেহারাটা আমাদের সামনে চলে আসবে। সেই জায়গাগুলোতে তাদের অবস্থান এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হলেও, ব্যক্তির কথা হলেও যা শুনছি সেটা কিন্তু আশাপ্রদ না। ফলে আপনি একটা দেশের জন্ম থেকে শুরু করে তার ইতিহাস, তার অর্জন, তার পূর্ববর্তী প্রজন্ম এবং এই দেশ যারা এত বছর চালিয়েছেন, ভালো মন্দ মিলিয়ে, তার মধ্যে আপনি ভালোগুলোর স্বীকৃতি দেবেন, খারাপগুলোকে নিগেট করবেন। কিন্তু আমরা দেখি সব কিছুকে নিগেট করার, বাদ দিয়ে দেওয়ার, অস্বীকার করার এবং নিন্দা করার একটা প্রবণতা। ফলে ওই সবগুলো জায়গা যখন ওনারা পরিষ্কার করবেন, তখন আমরা বুঝবো জনগণ তাদের এই রাজনীতি কতটা গ্রহণ করেন, এবং সেই অবস্থানে যদি যায়, আমার ধারণা ওনারা অনেক বড় ধরনের জনসমর্থন পাবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নতুন রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন প্রতিজ্ঞার নাম। আমরা একটা প্রতিজ্ঞার জায়গা থেকেই একটা রাজনীতি আমরা শুরু করব। পুরনো রাজনীতিতে বা পুরনো বাংলাদেশের রাজনৈতিক কালচারে শুধুমাত্র কোনো দলের কথা আমি বলবো না, যেসব দোষ ত্রুটি দেখা গেছে সেসব দোষ ত্রুটির ঊর্ধ্বে যাতে আমরা যেতে পারি, সেরকম একটা প্রত্যাশা নিয়ে, সেরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। এবং একই সাথে আগের যে রাজনীতি, এটা ছিল একটা টেন্ডারবাজির রাজনীতি, কিন্তু আমরা এই রাজনীতিটাকে পলিসির রাজনীতিতে কনভার্ট করতে চাই। যে বাংলাদেশের স্বাস্থ্য পলিসি কি হবে, বাংলাদেশের শিক্ষা পলিসি কি হবে, বাংলাদেশের নগর উন্নয়ন থেকে শুরু করে নিয়ে আপনাদের অবস্থান কি হবে প্রত্যেকটা বিষয়ে, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশীদের প্রশ্নে যে মৌলিক অধিকারের জায়গাগুলো আছে, সেগুলোতে আপনাদের অবস্থানটা আসলে কি হবে? আমরা আমাদের রাজনীতিকে একটা বাংলাদেশপন্থী রাজনীতির আমরা কথা বলেছি, যে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে থাকবো, এবং একই সাথে শুধুমাত্র মানুষের যে অধিকার রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার কথা, শুধু ততটুকুতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। মানে মানুষের যে মানবিক মর্যাদার জায়গাটি আছে, তার মর্যাদাকে যাতে ভুলুণ্ঠিত করা সম্ভব না হয়, মানুষের নাগরিক হিসেবে তার যে মর্যাদার জায়গা আছে, মানুষ হিসেবে তার যে মর্যাদার জায়গা আছে,
সেটাকে যেন দাম দেওয়া হয়। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে যারা এক আছেন, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বাংলা আমাদের জন্মের যে জায়গাটুকু, সেই জায়গাগুলোকে অবহেলা করে বা সেটিকে বাদ দিয়ে আপনাদের মধ্য থেকে এরকম নানা বিতর্কিত বিষয় এসেছে যে সেটিকে আপনারা নেগলেক্ট করার চেষ্টা করছেন, সেটিকে বাদ দেবার চেষ্টা করছেন শুধুমাত্র এটা খুব জুলাইকে। সম্ভবত আমি বলি একটু, আমরা খুব স্পষ্ট করে এই কথাটা বলেছি। আমরা মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, জোকেন মণ্ডল, বাংলাদেশের জাতীয় যারা নেতা আছেন তাদেরকে তো বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হারিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি তাদের কথা সবাইকে বারবার ফেরত বলছি। আনছেন বা সবাইকে হাইলাইট করছেন সমানভাবে? আমরা তাদের কথা বলছি, তাদের রাজনীতিকে বাংলাদেশে তাদের যে অবদানের কথা আছে সেটা আমরা জনগণের কাছে তুলে ধরছি। একই সাথে তাদের রাজনীতিকে আমরা ধারণ করার কথা বলছি। আমরা তো এই কথা বলছি, আমাদের ৭১-এর যে মুক্তিযুদ্ধ সেটা যে একটা জনযুদ্ধ ছিল, সেটা আওয়ামী পকেটের মধ্যে যে বন্দী করা হয়েছিল, সে পকেটবন্দি অবস্থা থেকে এটা জনযুদ্ধের জায়গায় এটাকে নিয়ে আসার কথা আমরা বলছি। আমরা কিন্তু এই কথা বলছি যে আমাদের ৭১-এর যে জনযুদ্ধ, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেখানে যে সাম্য মর্মিক মর্যাদার কথা বলা হয়েছিল সেই প্রোক্লামেশনের মধ্যে, সেই রাজনীতিটাই সেটা বাংলাদেশে এস্টাবলিশড হয় নাই, বিধেই কিন্তু ২৪-এ আমাদেরকে আবার জীবন দিতে হলো। ধন্যবাদ নাজমা সাহেব, একেবারে শেষ ২ মিনিট আছে আমাদের। আচ্ছা ঠিক আছে। এই যে ধরেন উনি যখন ৭১ প্রশ্নে আপনার প্রশ্নে জবাব দিচ্ছিলেন, উনি শেরে বাংলা, মাওলানা ভাসানী আর অনেকের নাম বলছেন, উনি কিন্তু বঙ্গবন্ধুর নাম বলেন না, উনি কিন্তু জিয়াউর রহমানের নাম বলেন নাই। তো এই মানুষগুলোর ৭১-এর ভূমিকা ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে ২৪ বছরের লড়াই সংগ্রাম। সো আপনি যখন ইতিহাস বলবেন, আপনি যখন ইতিহাস মানবেন, আপনাকে পুরোটা মানতে হবে। এখন আওয়ামী লীগ পতিত বলে আপনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো কোনো অবদান মানবেন না, বিএনপিকে আপনি পছন্দ করেন না বলে বিএনপি সংশ্লিষ্ট কারো কথা আপনি মানবেন না। ফলে আপনাকে ইতিহাসের পূর্ণাঙ্গটাকে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে বুঝবো আপনি ৭১-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের জন্মের পক্ষে আছেন। আর আপনি যে প্রশ্নটা আমাকে এর আগে করেছিলেন জবাব দিতে পারি নাই, সেটা হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতা। নিশ্চয়ই অভিযোগ উনি অস্বীকার করবেন বা আরও অনেকে করেন। বিষয়টা হলো কি যে ওনাদের ৩ জন উপদেষ্টা সরকারে আছেন, সেটাকে পৃষ্ঠপোষকতা বলছি না, কিন্তু সরকার যে পৃষ্ঠপোষকতা করছে তার বহুবিধ আপনার প্রমাণ দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ওনাদের উদ্যোগকে, উনি তো একটা নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, সকল দলের প্রতি তিনি সমান দৃষ্টি রাখবেন। উনি যখন একটি পক্ষকে বা যারা নতুন দল করতে যাচ্ছে তাদেরকে তিনি এত বেশি গুরুত্ব দেন, প্রশংসা করেন, উৎসাহিত করেন, প্রেরণা দেন, তাহলে ওনার পক্ষপাতটা বোঝা যায়। সে জায়গায় এটা পৃষ্ঠপোষকতা হতে পারে। বা ওনারা যে এখন যে তৎপরতা চালাচ্ছেন এবং সামনে তৎপরতা চালাবেন, সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা দেখি না। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যখন ঢাকার বাইরে যান, তারা কি প্রোটোকল পান, তারা কি ধরনের সংবর্ধনা পান, কি ধরনের সফর পান, তারা কি ধরনের অফিস নিয়ে কাজ শুরু করেছেন, সারা দেশে তারা একটা দল গঠন করার আগে যে ধরনের অফিস তৈরি করেছেন, ওনারা বলছেন কি শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছে, সেই শুভাকাঙ্ক্ষীরা কারা, কোন স্বার্থে দিচ্ছে, কেন দিচ্ছে। ফলে এই যে অস্পষ্টতা, অস্বচ্ছতা, এটা থেকেই কিন্তু নানা রকমের আপনার অপকর্ম, দুর্নীতির জন্ম হয়। অর্থ হচ্ছে সব ধরনের দুর্নীতি অপকর্মের হোতা, এবং সেই অর্থনৈতিক স্বচ্ছতা যদি ওনারা শুরু থেকে দেখাতে না পারেন, কোন শুভাকাঙ্ক্ষী আপনাকে কেন দিল, সেই শুভাকাঙ্ক্ষীর পরিচয় কি, তার উদ্দেশ্য কি, ভবিষ্যতে আপনার কাছ থেকে কি পেতে চায়, এখনই বা কি পাচ্ছে, আপনার সহযোগিতা পাচ্ছে কিনা, বহু প্রশ্ন আছে। কিন্তু সেই জায়গাগুলো অনেক বেশি স্বচ্ছ করা দরকার।